আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এন্ডোসিম্বায়োসিস কি এবং এন্ডোসিম্বায়ন্ট কারা। আমাদের কোষের মধ্যে এন্ডোসিম্বায়ন্ট আমরা দেখেছি যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। তো মাইটোকন্ড্রিয়া এটা কি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে পাওয়ার হাউস অফ আ সেল। পাওয়ার হাউস বা শক্তিঘর, এটার নাম কি? শক্তিঘর বা পাওয়ার হাউস। গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে একটা কোষ মাইটোকন্ড্রিয়াকে নিজের মধ্যে নিল। কি কারণে? তার মধ্যে শক্তি তৈরির ক্ষমতা আছে বলে। মাইটোকন্ড্রিয়ার নিজের শক্তি তৈরির ক্ষমতা আছে বলে সে কোষের মধ্যে প্রবেশ করতে পেরেছিল। তাই তাকে বলা হয় শক্তির কারখানা বা শক্তি ঘর বা পাওয়ার হাউস। তো এই মাইটোকন্ড্রিয়াটা কে আবিষ্কার করেছিল সেটা জানতে হবে। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন একজন বিজ্ঞানী, নাম হচ্ছে রিচার্ড অল্টম্যান। তো আবিষ্কারক রিচার্ড অল্টম্যান। কত সালে? 1886 সালে। এবং এর নামকরণ করেছেন এবং আবিষ্কারক রিচার্ড অল্টম্যান এর নামকরণ করছেন কি? বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্ট। আর মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন কার্ল বেন্ডা। অনেকে বলে কার্ল গুন্ডা, না, কার্ল বেন্ডা। কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন। ঠিক আছে। এবং এটা যদি বলি, এটা কোন কাজে সাহায্য করে? এর কাজ হচ্ছে শ্বসনের শক্তি তৈরি করা। আমরা জানি, আমরা পরবর্তীতে করব যে শ্বসন বা রেসপিরেশন নামক এক ধরনের প্রক্রিয়া আছে, আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের দেহে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। তো এই যে শক্তি তৈরির প্রধান কাজ করে থাকে আমাদের মাইটোকন্ড্রিয়া। এবং যদি লক্ষ্য করি শ্বসনের যে ধাপগুলো আছে, শ্বসন কি? শ্বসন বা রেসপিরেশন, এর ধাপ হচ্ছে 4টি ধাপ। কয়টি ধাপ? 4টি ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। 2 নম্বর ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএসিস্টিন। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো আমি যদি লক্ষ্য করি আমাদের আরেকবার যদি রিক্যাপ করি, মাইটোকন্ড্রিয়া যেটাকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস বা শক্তি তৈরির কেন্দ্র, সেটা আবিষ্কার করেছেন হচ্ছে রিচার্ড অল্টম্যান 1886 সালে। এবং তার নামকরণ করেছিলেন কে? বায়োপ্লাস্ট। এবং মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন হচ্ছে কার্ল বেন্ডা। এটা কি নামকরণ করেছেন? মাইটোকন্ড্রিয়া। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে শ্বসন কার্যে শক্তি তৈরি করা বা শ্বসন কার্যে ভূমিকা রাখা। এবার শ্বসন কি? শ্বসনের হচ্ছে রেসপিরেশনের 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস্টিন, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। যদি আমি লক্ষ্য করি, এই এই ক্রেবস চক্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। এর মধ্যে এই যে 3টা, শেষের 3টা
যে প্রক্রিয়া, শেষে 3 প্রক্রিয়া ঘটে মাইটোকন্ড্রিয়াতে। আর এই প্রথম প্রক্রিয়া গ্লাইকোলাইসিস, এটা ঘটে কোথায়? কোষের সাইটোপ্লাজমে। তো দেখাই যাচ্ছে যে ক্রেবস চক্র, আমাদের অ্যাসিটাইল কোএসিস্টিক ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমাদের ঘটতেছে মাইটোকন্ড্রিয়ায়। গতকালকের ক্লাসে আমি পড়েছি যে মাইটোকন্ড্রিয়া একাই কত এটিপি শক্তি তৈরি করে? এটা তৈরি করে 36 এটিপি। অন্য জায়গায় সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসে তৈরি হয় 2 এটিপি, টোটাল এটিপি হয় 38 এটিপি। তো যেহেতু মাইটোকন্ড্রিয়াতে শ্বসন বা রেসপিরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 3টা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সংঘটিত হয়, সেই জন্য প্রধানত বলা হয় যে আমাদের যে শক্তি তৈরির সকল কার্যক্রম কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তি তৈরির কেন্দ্র বা কারখানা বা পাওয়ার হাউস বলা হয়। তো এখন যদি আমি মাইটোকন্ড্রিয়ার গঠনটা আঁকাতে চাই, তো দেখতে পাবো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণ, এর বাইরে আরো একটা আবরণ থাকে, ঠিক আছে, এইরকম। তো ভিতরের দিকে এরকম ভাঁজ হয়ে থাকে। এরকম ভাঁজ হয়ে থাকে এবং এই ভাঁজগুলোর গায়ে গায়ে এরকম বৃন্তর মতো কতগুলো বৃত্তাকার বা গোলাকার বস্তু থাকে। এগুলোর আমরা নামও আস্তে আস্তে জানবো। বৃন্তযুক্ত বা বৃন্তহীন এরকম গোল দানাদার কতগুলো বস্তু থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা কি? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এর মধ্যে এখন যদি আমি এর গঠন বর্ণনা করতে চাই, তাহলে কি বলবো? মাইটোকন্ড্রিয়ার বাইরে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ বা 2 আবরণ বিশিষ্ট। এর বাইরে কি থাকে? 2 আবরণ বিশিষ্ট পর্দা থাকে বা 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি থাকে। তো এটা বলবো এটা হচ্ছে বাইরের আবরণ, এইটা ভিতরের আবরণ। তো দুইটা মিলে কি? দ্বিস্তরী আবরণ, দ্বিস্তর বিশিষ্ট আবরণ বলবো, তাই না? যেহেতু এটা বাইরের আবরণ, এটা হচ্ছে ভিতরের আবরণ, তো এটা কি? দ্বিস্তর বিশিষ্ট আবরণ। তারপর এই যে গঠনটা, এর মধ্যে আমাদের যে ভিতরের আবরণটা আছে, তো ভিতরের আবরণ, যেটা ভিতরের আবরণ, তো এই ভিতরের আবরণ মাঝে মাঝে ভাঁজ হচ্ছে। ভাঁজ হয়ে কি হচ্ছে? আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত অংশ তৈরি করতেছে। তো এই যে ভাঁজ, এটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। ক্রিস্টি বলা হচ্ছে। এবং ক্রিস্টির গায়ে বা এই যে ভিতরের আবরণের গায়ে এরকম বৃন্তযুক্ত কতগুলো অঙ্গ থাকে বা কতগুলো কি থাকে? গোলাকার বৃন্তযুক্ত কি বলা হয় এটাকে? বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অক্সিজম। বলা হয় অক্সিজম। অক্সিজম। এবং এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণের ভিতরে যে তরল পদার্থ থাকে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। কি বলা হয়? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলা হয়। আশা করি বোঝা গেছে যে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, ভিতরের আবরণ, এটা দ্বিস্তরী আবরণ বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু।
এবং এর কি ভিতরের দিকে আহ ভিতরের স্তরটা ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, যাকে বলা হয় কি ক্রিস্টি। এটা কি ক্রিস্টি কি আঙ্গুলের মতো ভাঁজ। আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, একে বলা হয় ক্রিস্টি। এখন আমি যদি একটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি, যে ভিতরের আবরণটা এটা কিন্তু এই যে ভাঁজ সেটাই, এই টোটালটাই একটা আবরণ। ঠিক আছে, একটু কারেকশন করে নাও যে এই টোটালটাই একটা আবরণ, যেটা বাইরের আবরণ, এবং এই ভিতরের আবরণ এই যে লাল সেটা হচ্ছে ভিতরের আবরণ, এবং এই ভিতরের আবরণটা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে কি তৈরি করে, ক্রিস্টি তৈরি করতেছে। এই ক্রিস্টিটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার ভাঁজ। ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভাঁজ। আর ক্রিস্টির গায়ে যখন বৃত্তাকার গোলাকার বস্তু থাকে, এটা কি বৃত্তাকার বা বোটাযুক্ত, বৃন্ত মানে হচ্ছে বোটা, বৃত্তাকার গোলাকার বস্তু, গোলাকার বস্তু থাকে, যেটাকে আমি বলতেছি কি অক্সিজম। দেখো অক্সিজেন আছে না, অক্সিজেন, আমরা তো অক্সিজেন গোল লিখি তাই না, তো এটাও কি গোল, বৃন্তযুক্ত গোলাকার। তো বৃন্তটা কেমন হয় এটা যদি আমি আণুবীক্ষণিক ভাবে দেখাই, তো এটা এই রকম হয়। আমি আঁকানোর সুবিধার জন্য গোল করে লিখছি। এটা হচ্ছে অক্সিজম, এটা হচ্ছে কি এর বৃন্ত। এবং এই অক্সিজমের মধ্যে আসলে থাকেটা কি, অক্সিজমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে বা উৎসেচক থাকে। অক্সিজমের মধ্যে উৎসেচক থাকে, উৎসেচক পূর্ণ। এটা কি অক্সিজম হচ্ছে উৎসেচক পূর্ণ একটা বৃত্তাকার গোলাকার বস্তু, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে লেগে থাকে। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে তরল সেটাকে আমি বলতেছি কি ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স বা মাতৃকা, এটা হচ্ছে তরল। ঠিক আছে, এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া। এবং যদি আমি একটা জিনিস বলি যে ক্রেবস চক্র এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন, কারণ এখানে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। তৈরি হয় সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় বলে কি আমাদের ক্রেবস চক্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় থাকে, এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকে। তবে একটা জিনিস হচ্ছে আমাদের দুইটা কি আছে, দুইটা জীব আছে যাদের দেহে মাইটোকন্ড্রিয়া থাকে না। একটা হচ্ছে ট্রাইকোমোনাস, আর একটা হচ্ছে মোনোসের কমোনয়েডিস। তো ট্রাইকোমোনাস এবং মোনোসের কমোনয়েডিস, এদের এদের এই দুইটা প্রোটোজোয়াতে, এগুলো কি প্রোটোজোয়া, প্রোটোজোয়াতে কি থাকে না, মাইটোকন্ড্রিয়া নেই। তো গত ক্লাসে আমরা দেখেছি যে মাইটোকন্ড্রিয়া একটা এন্ডোসিম্বায়ন্ট, এবং এটা কোষের মধ্যে মিথজীবিতা প্রদর্শন করতেছে, অবস্থান করতেছে, কোষের আশ্রয় থাকতেছে এবং নিজের শক্তি তৈরি করে কোষকে দিচ্ছে। তবে কোষের মধ্যে এই দুইটা প্রোটোজোয়ার কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে পারে না। সেই জন্য কি এই দুইটা প্রোটোজোয়ার কি নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তো এই ছিল আজকে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো আমি মাইটোকন্ড্রিয়ার চিত্রটা রেখে দিয়েছি, এটা সুন্দরই লাগছে। এবং এই পাশে আমি প্লাস্টিড সম্পর্কে বোঝাবো। তো প্লাস্টিডের একটা চিত্র এখানে আছে মোটামুটি। এটা কি, এটা হচ্ছে চিত্র প্লাস্টিড। প্লাস্টিড, তো প্লাস্টিডের যদি আমি কিছু বর্ণনা দিই যে প্লাস্টিড আবিষ্কার করেছে কে, আবিষ্কার
তো প্লাস্টিড আবিষ্কার করেছেন আমাদের একজন বিজ্ঞানীর নাম হচ্ছে আর্নস্ট হ্যাকেল। আর্নস্ট হ্যাকেল, এগুলো না এক এক বইয়ে এক একটা দেওয়া, ঠিক আছে? যেমন ইন্টারমিডিয়েটের বইয়ে দেওয়া আছে হচ্ছে বিজ্ঞানী শিম্পার প্লাস্টিড আবিষ্কার করেছে বা ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছে। তো এটা আবিষ্কার করেছে হচ্ছে কত সালে? 1866 সালে। 1866 সালে। এবং যদি বলি প্লাস্টিডের কাজ কি, প্লাস্টিডের কাজ আমরা গত ক্লাসে দেখেছি যে 3 ধরনের প্লাস্টিড ছিল। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, যাদের এক একজনের কালার কেমন ছিল? এক এক রকম ছিল। তো একটা হচ্ছে কি করতো? আমাদের খাদ্য তৈরি করত, ক্লোরোপ্লাস্ট তৈরি। 2 নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয় করা, আর 3 নম্বর হচ্ছে কি আমাদের উদ্ভিদকে রঙিন বা বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। তো রঙিন করে পরাগায়নে সাহায্য করা। এখন আমরা দেখব তো এই 3টা কাজ করত। এবং প্লাস্টিড যেটা, সেটা হচ্ছে 3 প্রকার। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। যদি আমি কাজের সাইডে লিখে রাখি যে খাদ্য তৈরি করত কে? আমাদের ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। আমাদের খাদ্য সঞ্চয় করত কে? লিউকোপ্লাস্ট। এবং আকর্ষণীয় পরাগায়নে সাহায্য করত কে? ক্রোমোপ্লাস্ট। আমরা আরো ভালোভাবে জানবো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট সম্পর্কে। তার আগে আমি প্লাস্টিডের গঠনটা বর্ণনা করি। প্লাস্টিড হচ্ছে দ্বিস্তরী আবরণে আবৃত বা 2টা ঝিল্লির আবরণে আবৃত। তো এটা যদি আমি বলি বাইরের ঝিল্লি, এটা হচ্ছে ভিতরের ঝিল্লি। তো এটাকে কি বলবো? বহিঃঝিল্লি। আর এটা হচ্ছে অন্তঃঝিল্লি, ঠিক আছে? এটা হচ্ছে তার আবরণ। তাহলে কয় স্তরী আবরণ? দ্বিস্তরী আবরণ। দ্বিস্তরী আবরণে আবৃত। এবং এর যদি ভিতরে যাই, ভিতরে কতগুলো থালার মতো গঠন দেখা যাবে। কতগুলো থালার মতো গঠন, একটা থালা, 2টা থালা, 3টা থালা, 4টা থালা, এরকম গঠন। এবং থালাগুলো কি স্তূপ আকারে থাকে। থালাগুলো একসাথে স্তূপ আকারে থাকে। তাহলে এই যে থালা, প্রত্যেকটিকে আমি বলবো থাইলাকয়েড। প্রতিটা থালাকে বলবো কি? থাইলাকয়েড। নামের সাথে মিল আছে, থালা থাইলাকয়েড। তো এটা কি প্রতিটা থালা, তাই না? আর যদি আমি বলি এই যে সম্পূর্ণ থালার যে গাদিটা, সেটাকে বলবো গ্রানাম। কি বলবো? গ্রানাম। গ্রানাম হচ্ছে এক বচন। আর যদি বলি যে গ্রানা, তাহলে সেটা হবে কি? বহু বচন, ঠিক আছে? তাহলে গ্রানাম হচ্ছে এক বচন, গ্রানা হচ্ছে বহু বচন। তো আবার বলি, এটা দ্বিস্তরী আবরণে আবৃত, বাইরেরটা বহিঃঝিল্লি এবং ভেতরেরটা কি? অন্তঃঝিল্লি। এবং তাই এটা কি? দ্বিস্তরী আবরণ। এবং ভেতরে যে গঠন দেখা যাচ্ছে থালার মতো, অনেকগুলো থালা একসাথে গ্রানাম তৈরি করে। এক বচনে গ্রানাম, বহু বচনে গ্রানা। এবং প্রতিটি থালাকে বলা হয় থাইলাকয়েড। থালা থেকে কি? থাইলাকয়েড আসছে। তো এইটার আর কোনো গঠন আছে? হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের আরো কিছু জিনিস আছে। যেমন এর মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ আছে। বৃত্তাকার কি আছে? ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ। ডিএনএ আছে। এছাড়া এর মধ্যে কি আছে? রাইবোজোম আছে। সেম জিনিস কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতেও ছিল, কারণ কি মাইটোকন্ড্রিয়া নিজেও কি এন্ডোসিম্বায়ন। তো এর মধ্যেও কি ছিল? বৃত্তাকার ডিএনএ। এবং আরো কি ছিল? আমাদের রাইবোজোম ছিল। আমাদের রাইবোজোম ছিল।
তো এই হচ্ছে আমাদের প্লাস্টিডের গঠন। যদি আবার বলি, এর দুইটা ঝিল্লি, বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি। তারপর ভেতরে যে থালার মতো অংশ সেটাকে বলা হয় থাইলাকয়েড, এবং যে থালার গাদি সেটাকে আমি কি বলবো, আমাদের গ্রানাম বলবো। এছাড়া এর মধ্যে যে তরলটা আছে, হ্যাঁ, এর মধ্যে যে তরল বা লিকুইড যার মধ্যে এই গ্রানাম গুলা থাকে সেটাকে আমি বলতেছি স্ট্রোমা। কি বলবো? স্ট্রোমা। এখানে আমাদের মাইটোকন্ড্রিয়ার তরলকে বলছিলাম ম্যাট্রিক্স বা মাতৃকা, আর প্লাস্টিডের মধ্যে যে তরলটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোমা, যেটা হচ্ছে তরল তরল মাতৃকা, যেটা সেটাকে আমি বলবো কি, স্ট্রোমা। এছাড়া কি আছে, এই যে একটা গ্রানার সাথে আরেকটা গ্রানার সংযোগ, এটাকে বলা হয় ল্যামেলি। কি বলা হয়? ল্যামেলি বা ল্যামেলাম। ল্যামেলি বলা হয়, যেটা হচ্ছে ল্যামেলি মানে হচ্ছে সুতার মতো অংশ, সুতা, ঠিক আছে, যেটার সাহায্যে আমাদের গ্রানাম গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, সেটাকে আমি কি বলবো, ল্যামেলি বলবো। তো এইবার আমরা প্লাস্টিড কত প্রকার সেটা জানবো। তো বলবো কি, টপিক হচ্ছে এর প্রকারভেদ। তো আমাদের প্লাস্টিড হচ্ছে প্রধানত 3 প্রকার, আমরা আগেও পড়েছি। এটা কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ইংলিশে বললে ক্লোরোপ্লাস্ট। 2 নম্বর ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ইংলিশে এরকম ক্রোমোপ্লাস্ট। তারপর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট, আমরা ভালোভাবে এগুলো শিখবো। লিউকোপ্লাস্ট, ইংলিশে লিউকোপ্লাস্ট, ঠিক আছে, লিউকোপ্লাস্ট। তো এখন যদি আমি বলি যে এগুলো কোনটার অর্থ কি, তাই না, কোনটার অর্থ কি, তো আলাদা করে যদি ভালোভাবে বর্ণনা দেই, 1 নম্বর হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট শব্দটা কোত্থেকে আসছে সেটা আমাদের জানতে হবে। তো আমি যদি বলি, এই যে ক্লোরো অর্থ হচ্ছে সবুজ, ক্লোরো অর্থ কি, ক্লোরো অর্থ হচ্ছে সবুজ, এবং প্লাস্ট মানে হচ্ছে আমাদের প্লাস্টিক থেকে আসছে, প্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট শব্দের অর্থ হচ্ছে সবুজ প্লাস্টিক। তো এই যে আমাদের ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরো আসছে হচ্ছে সবুজ থেকে, যার অর্থ হচ্ছে কি সবুজ, এবং প্লাস্ট আসছে প্লাস্টিক থেকে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে প্লাস্টিড। তো এটা কি সবুজ রঙের প্লাস্টিড, সবুজ রঙের প্লাস্টিড, প্লাস্টিড যার কালার কি সবুজ। তো এই যে ক্লোরোপ্লাস্ট, সেটার কালার সবুজ হওয়ার কারণ কি, এর মধ্যে কি থাকে, ক্লোরোফিল যুক্ত, এটা কি ক্লোরোফিল। এই ক্লোরোফিলের কালারই কেমন হয়, সবুজ হয়। তো এই ক্লোরোফিল কি কাজ করবে, আমাদের ক্লোরোপ্লাস্টের কাজ কি, এর হচ্ছে কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। কিসের মাধ্যমে খাদ্য তৈরি করবে, সালোক সংশ্লেষণের মাধ্যমে। সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করবে। যদি আমি বলি সালোক সংশ্লেষণ কিভাবে হয়, আমাদের বায়ু থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, তাছাড়া উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করবে, এরপর এখানে থাকবে হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতি লাগবে, এবং সানলাইট বা সূর্যের আলো লাগবে, সানলাইট লাগবে, ঠিক আছে। সানলাইটের উপস্থিতিতে কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে, C6H12O6, সবাই লিখে নেবে, এবং কি তৈরি হবে, সাথে পানি তৈরি হবে, এবং
বাই প্রোডাক্ট বা অপদ্রব্য হিসেবে কিছু অক্সিজেন তৈরি হবে। কত অণু তৈরি হবে? 6, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 6। তো এইভাবে উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, মাটি থেকে পানি নেবে, এবং উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল আছে সে কি করবে? আমাদের যে সানলাইট, ক্লোরোফিলের একটা ক্ষমতা আছে, সে কি করে? এই যে সানলাইট সে শোষণ করতে পারে। শোষণ করে সেই সৌর্য শক্তিকে আমাদের কি রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই যে ক্লোরোফিল, এই যে সূর্যের আলো গ্রহণ করলো, সানলাইটটা গ্রহণ করলো, সে এটাকে কি করবে? এই শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে কি তৈরি করতেছে? গ্লুকোজ। এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে উদ্ভিদের প্রধান খাদ্য, এবং এই দুইটা হচ্ছে বাই প্রোডাক্ট। তো এই ক্লোরোফিল সূর্যের আলো গ্রহণ করতেছে, গ্রহণ করে কি করতেছে? সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছে। তো সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছে আমাদের ক্লোরোফিল। ক্লোরোফিল সূর্য শক্তিকে গ্রহণ করতেছে এবং সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছে। এইভাবেই কি সালোক সংশ্লেষণের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট, যেটা সবুজ প্লাস্টিড, খাদ্য তৈরি করে। তো এইটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের সম্পূর্ণ কাজ। এবং যদি আমি বলি, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিলের সাথে আরেকটা কি থাকে? এটা হচ্ছে আমাদের ক্যারোটিন। ক্যারোটিন নামক আরেক ধরনের রঞ্জক থাকে। তো ক্লোরোফিল কই থাকবে? এটা থাকবে হচ্ছে গ্রানাতে। কোথায়? এটা হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড। এই যে প্রক্রিয়া, এটা কোথায় ঘটবে? প্লাস্টিডের গ্রানা অংশে। এই যে গ্রানা, এই গ্রানার মধ্যে এই এই ঘটনাটা ঘটবে। তো আশা করি ক্লোরোপ্লাস্ট জিনিসটা বোঝা গেছে। আরেকটা জিনিস হচ্ছে, এই ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড কই দেখা যাবে? এটা অবশ্যই উদ্ভিদের সেই সকল অঙ্গে দেখা যাবে যেটা সবুজ, অর্থাৎ পাতা, কচি কাণ্ড, এগুলোতে দেখা যাবে। পাতা এবং কি কচি কাণ্ড, এছাড়া কি সবুজ অংশ, যে সকল অংশ কি সবুজ। এবার যদি আমরা পরবর্তী প্লাস্টিড নিয়ে আলোচনা করি, যেটার নাম কি আমাদের ক্রোমোপ্লাস্ট। এটা কি? ক্রোমোপ্লাস্ট। তার আগে এটা মিশায় দিতে হবে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্লাস্টিড যেটা, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্ট, ক্রোমো শব্দটা আসছে হচ্ছে কোত্থেকে? ক্রোমো অর্থ হচ্ছে রঙিন। ক্রোমো অর্থ হচ্ছে কি? রঙিন। ক্রোমো অর্থ কি? রঙিন। যারা রঙিন তবে সবুজ নয়। কি নয়? তবে সবুজ নয়। তো যে সকল প্লাস্টিড রঙিন তবে সবুজ নয়, তারা হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। তো রঙিন বলতে কি বোঝায়? এটা বিভিন্ন কালারের রঙকে বোঝাবে। ঠিক আছে? একটা হতে পারে কেমন? কমলা হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, কমলা হতে পারে, তাই না? তো যদি বলি প্রথমে কমলা না দিয়ে, এটাকে আমি বলবো হলুদ। আর একটা হতে পারে কি? কমলা। একটা হতে পারে লাল। আর একটা কি? নীল। ঠিক আছে? আমি 4 ধরনের রং দিলাম। এই 4 ধরনের রং হতে পারে, এছাড়া অন্য রঙও হতে পারে। তো এই 4টা রঙের উপর ভিত্তি করে 4টা নাম, মানে ক্রোমোপ্লাস্ট যে রংগুলো 4 ধরনের। হলুদ যদি হয়, হলুদকে বলা হয় জ্যান্থোফিল। তাহলে হলুদ রঞ্জককে বলা হয় জ্যান্থোফিল। এটা হচ্ছে জ্যান্থোফিল। আমাদের কমলা হলে সেটা বলবো আমি ক্যারোটিন। ক্যারোটিন। আমার যদি লাল হয় সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন। আর যদি নীল হয় সেটা হচ্ছে ফাইকোসায়ানিন। এখন একটা জিনিস মনে রাখবো, যেখানে জ্যান্থো শব্দ পাবো সেটা বোঝাবে হলুদ। জ্যান্থো মানে হলুদ। যদি হয় ক্যারোটিন তাহলে হবে কমলা। ক্যারোটিন, কতে ক্যারোটিন, কতে কমলা। কতে ক্যারট। ক্যারট কেমন? আমাদের গাজর কমলা হয়, তো ক্যারোটিন। তারপর কি? লাল, ইরিথ্রিন। ইরিথ্রোস শব্দ থেকে আসছে। এরিথ্রিন অর্থ হচ্ছে, আসছে হচ্ছে এরিথ্রোস থেকে, এরিথ্রোস, যার অর্থ হচ্ছে লাল। আর সায়ানিন আসছে, সায়ানিন অর্থ হচ্ছে নীল। ঠিক আছে?
সায়ানিন বলতে বোঝায় কপার আয়নকে, সিউ প্লাস কপার আয়নকে বোঝায়। ঠিক আছে, তো আবার বলি, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়, এবং এর 4 ধরনের কালার হতে পারে। এর মধ্যে 4 ধরনের রঞ্জক বা কালার থাকতে পারে। একটা হচ্ছে জ্যান্থোফিল, যেটা হচ্ছে হলুদ, যেটা থাকলে কেমন হবে, হলুদ হবে। ক্যারোটিন, যেটা থাকলে কমলা হবে। ফাইকো এরিথ্রিন, যেটা থাকলে লাল হবে, এবং ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ইত্যাদি কি রঞ্জক। ঠিক আছে, এবং এটার কাজ কি, আমাদের ক্রোমোপ্লাস্ট যে কালারফুল, এইটার যদি আমি বলি কাজ, তো এটা কি করে, এটা ফুলকে আকর্ষণীয় করে। কি করে, ফুলকে আকর্ষণীয় করে, এবং কি করে, আমাদের পরাগায়নে সাহায্য করে। তো এর দুইটা যদি পয়েন্ট বলি, ফুল ফুলে থাকে, ফুল যেহেতু কালারফুল, ফুলকে আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করে। আর একটা হচ্ছে বিভিন্ন রঞ্জক সংশ্লেষণ করে জমা রাখে। জমা রাখেন। তো ক্রোমোপ্লাস্ট যে রঙিন প্লাস্টিড, এটা আসলে কোথায় কোথায় পাওয়া যাবে, যেখানে রং সেখানেই পাওয়া যাবে। তাহলে রঙিন ফুলে পাওয়া যাবে, রঙিন পাতায় পাওয়া যাবে, এবং বিশেষ করে কোথায় পাওয়া যাবে, গাজরের মূল, যেটা হচ্ছে কেমন হয়, কমলা কালার হয়, তাই না, কমলা কালারের গাজরের মূলে পাওয়া যাবে। তাহলে এর অবস্থান কোথায়, তো এর অবস্থান হচ্ছে রঙিন ফুল, পাতা, এবং কি গাজরের মূলে। তো রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে কি পাওয়া যাবে, আমাদের ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিড পাওয়া যাবে। এবার আমরা যে প্লাস্টিড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, লিউকো শব্দটা আসছে লিউকোস থেকে, লিউকোস, যার অর্থ হচ্ছে কি বর্ণহীন। তাহলে যে প্লাস্টিডে কোনো ধরনের রঞ্জক থাকে না সেটাই হচ্ছে কি লিউকোপ্লাস্ট। যেমন যে প্লাস্টিডের গ্রানাতে কি ছিল, ক্লোরোফিল ছিল, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বিভিন্ন ধরনের রং ছিল, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে হচ্ছে রং। এবং যে সকল প্লাস্টিডে কোনো ধরনের রং নাই সেটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্ট যে প্লাস্টিড, সেটা কোথায় থাকবে, সেটা অবশ্যই সূর্যের আলোর উপস্থিতিতে থাকবে না। তাহলে যেহেতু এখানে সূর্যের আলো পৌঁছায় না, যেমন কোন কোন অঙ্গ হতে পারে, মূল, ভ্রূণ এবং কি জনন কোষ, মূল, ভ্রূণ, জনন কোষ, এগুলোতে কিন্তু সূর্যের আলো পৌঁছায় না। পৌঁছায় না। তাহলে যে সকল অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কি থাকবে, লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড থাকবে। তো যেমন হচ্ছে মূল, ভ্রূণ এবং কি জনন কোষ। তো এটার কাজ কি, এটা আমাদের বর্ণনায়, যদিও এর বর্ণনায়, তাও এটা কাজ করে, কি কাজ করে, খাদ্যকে সঞ্চয় করে রাখে। আমি যদি লক্ষ্য করি, মিষ্টি আলু, মিষ্টি আলু কি হয়, মিষ্টি আলু হচ্ছে আলুর হচ্ছে মূল, যেটা খানে কোনো ধরনের সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু এটা বর্ণহীন হওয়া সত্ত্বেও কি এর মধ্যে অনেক আমাদের শক্তি পাওয়া যায়, আমরা খাই, মিষ্টি হয়। মিষ্টি কেন, ওই যে আমরা গ্লুকোজ তৈরি করেছিলাম আমাদের সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেটা ওখানে জমা থাকে। তো বিভিন্ন খাদ্য জমা রাখার কাজ করে কে, লিউকোপ্লাস্ট। তো লিউকোপ্লাস্টের কাজ কি, খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয়, খাদ্য কি করা, সঞ্চয় করা। এখন আমি কোনো কারণে যদি ওই মূলটা কোনো কারণে বের হয়ে আসে, সেটা কি সবসময় বর্ণহীন থাকবে, অবশ্যই না। তাহলে যখন লিউকোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে আসবে তখন সেটা কি হয়ে যাবে, সবুজ হয়ে উঠবে বা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। ক্লোরোপ্লাস্ট কি সবুজ বর্ণের প্লাস্টিড। তো লিউকোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে
কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। ঠিক আছে, তো আবার যদি রিক্যাপ করি, ক্লোরোপ্লাস্ট ক্লোরো থেকে আসছে, যেটার অর্থ কি আমাদের সবুজ। তো ক্লোরোপ্লাস্ট কেমন হয়? সবুজ হয়, এর মধ্যে ক্লোরোফিল থাকে। এবং ক্রোমোপ্লাস্ট যেটা রঙিন হয়, 4 ধরনের রং: জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইগোরিথিন, ফাইগোসাইনিন। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে সাহায্য করে। ক্রোমোপ্লাস্ট আমাদের ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। এছাড়া বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে। এটা কই থাকে? রঙিন ফুল পাতা গাজরের মূলে থাকে। আর লিউকোপ্লাস্ট, লিউকোস মানে হচ্ছে বর্ণহীন, যেটা কই থাকে? যেখানে সূর্যের আলো পৌঁছায়নি, মূল ভ্রূণ জননকোষ। এবং এর কাজ কি? আমাদের মিষ্টি আলুর মতো আমাদের খাদ্য সঞ্চয় করে। এবং লিউকোপ্লাস্ট যখন সূর্যের আলোর উপস্থিতিতে আসবে, তখন সেটা কিসে পরিণত হবে? ক্লোরোপ্লাস্টে পরিণত হবে বা সবুজ হবে। তো আশা করি সবাই প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এই দুইটা টপিক